নমস্কার, কাছে ও দূরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। লাস্টে দুটো ভিডিওতে আপনাদেরকে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়েছিলাম, তার সাথে উজ্জয়িনে অবস্থিত বিভিন্ন মন্দির, শক্তিপীঠ এবং বিভিন্ন সাইট সিন আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মধ্যপ্রদেশে যে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর, আমরা আজকে ওমকারেশ্বর দর্শন করাবো আপনাদের। তাই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ওমকারেশ্বর তো দর্শন করাবই, কিন্তু তার আগে মহাকাল দর্শন নিয়ে কিছু কথা বলতে চাই। উজ্জয়িনে যে রাতে আমরা এসে পৌঁছাই, সে রাতে 11:30টার সময় হোটেলে ঢোকার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে 1 ঘন্টা মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে ভোর 4টের সময় পৌঁছে যাই মহাকালেশ্বর মন্দিরে। কারণ ভোর 4টে থেকে ভস্ম আরতি শুরু হয়ে যায়। ভস্ম আরতি দেখার পর 6:30 থেকে যে সাধারণ দর্শন হয়, সেখান থেকে আমরা মহাকাল দর্শন করে নিয়ে 7টা 7:30টার মধ্যে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি এবং মন্দিরের সামনে থেকেই অটো ধরে চলে যাই কালভৈরবের মন্দিরে। কারণ মহাকাল দর্শন করার পরেই কালভৈরব দর্শন করা দরকার, নয়তো মহাকাল দর্শন সম্পূর্ণ হয় না। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে সর্বপ্রথম আমরা গড়কালিকা এবং তার পাশেই অবস্থিত স্থিরমন গণেশ মন্দির দর্শন করি, কারণ এগুলি কালভৈরব মন্দির থেকে একদম কাছে। আমার চ্যানেলে লাস্ট যে উজ্জয়িনের দুটো ভিডিও রয়েছে, পার্ট 2তে সেখানে আমি মহাকাল দর্শন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছি, কিভাবে কখন দর্শন করবেন, ভস্ম আরতি কীভাবে দেখবেন, এবং পার্ট 3তে আমি বলে দিয়েছি যে উজ্জয়িনে কী কী সাইট সিন রয়েছে যেগুলি আপনারা করে নিতে পারবেন। তাই ওই ভিডিওগুলি দেখলে আপনাদের উজ্জয়িন ভ্রমণ অনেক সুবিধা হবে। আমরা একটু হোটেলে এলাম ফ্রেশ হওয়ার জন্য। তো এবার হোটেলের আমাদের কথা বলা ছিল গাড়ি ঠিক করে দেওয়ার জন্য, তো ওনারা গাড়ি ঠিক করে দিয়েছেন। আমরা এখন মেনলি বেরোবো হচ্ছে ওমকারেশ্বর। এবার ওমকারেশ্বরটা এখান থেকে যেতে প্রায় 3-3.5 ঘন্টার সময় লেগে যায়, কিন্তু আশা করি গাড়িতে ওই 3-3.5 ঘন্টা লাগবে। বাসে করেও যাওয়া যায়, কিন্তু সেটা প্রায় 4 ঘন্টা নিয়ে নেয়। তাই জন্য আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি, সেটা গাড়ি করেই আমরা যাচ্ছি। তারপর ওখানে 4 ঘন্টা যেতে, 4 ঘন্টা আসতে, মাঝখানে দর্শনে যেরকম টাইম যাবে সেটা তো আমি মেনশন করেই দেবো। গাড়ি ভাড়া এভরিথিং আমি যেতে যেতে যতটা পারছি আমি মেনশন করে দিচ্ছি, বাকিটা যেতে যেতে আমি দেখাচ্ছি। আমাদের গাড়ি একদম সঠিক টাইমে চলে এসেছে, যেটা আমরা মহাকাল দর্শন করতে যাওয়ার আগেই ঠিক করে গিয়েছিলাম। তো আমরা এখন 3 জনেই গাড়িতে উঠে পড়ছি, তারপর যেতে যেতে আমি সব আলোচনা করছি। মহাকালেশ্বর অর্থাৎ উজ্জয়িন থেকে ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার। ওমকারেশ্বরে কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে পৌঁছাতে পারবেন। যেমন প্রথমে যদি বলি বাসের কথা, তো হরসিদ্ধি মার্গের কাছ থেকে কিছু সরকারি বাস ছাড়ে, যেটা সকাল 8টা এরকম সময় ছাড়ে। ভাড়া পড়ে 200 থেকে 250 টাকা। এছাড়াও মহাকাল মন্দিরের আশেপাশে বিভিন্ন এজেন্সি রয়েছে, যাদের থেকেও আপনারা এরকম বাস পেয়ে যাবেন। প্রাইভেট বাস কিন্তু প্রচুর রয়েছে, যেটা এসি বাস প্রায় ভাড়া পড়ে ওই 350 টাকা মতো, আর নন এসি ওই 250 টাকা মতো ভাড়া পড়ে। সরকারি বাস যদি বুক করতে হয় তাহলে সেটা 1 রাত আগে থেকে করে নেওয়াই ভালো, আর বেসরকারি বাস আপনারা অনলাইনেও বুক করে নিতে পারবেন। তবে বাসে করে যেতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা মতো সময় লাগে। তবে এই 5 থেকে 6 ঘন্টার কিন্তু আপনার যে সিনিক বিউটি, সেটা খুবই সুন্দর। এছাড়াও যদি আপনারা ট্রেনে করে যেতে চান, তাহলে উজ্জয়িন থেকে ইন্দোর অবধি ট্রেনে করে যাওয়া যায়। ইন্দোর থেকে প্রচুর বাস সার্ভিস রয়েছে ওমকারেশ্বর অবধি, অর্থাৎ ইন্দোর থেকে মাত্র 80 কিলোমিটার। তো সেখান থেকে প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন, যেখানে ভাড়া পড়ে 250 থেকে 300 টাকা। এছাড়াও পার্সোনাল ট্যাক্সিও বুক করতে পারেন বা পার্সোনাল কারও বুক করতে পারেন, যেটা আমরা করেছি আমাদের হোটেল থেকে, যেখানে ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা। আর পার্সোনাল ট্যাক্সি করে বা কারে করে গেলে সময়টা একটু কম লাগে, মোটামুটি 4 ঘন্টার মধ্যে হয়ে যায়, মানে 4 ঘন্টা যেতে 4 ঘন্টা ফিরতে। আমরা যে হোটেলে উজ্জয়িনীতে ছিলাম, অর্থাৎ যেখান থেকে আমরা এই কারটি বুক করেছি, সেই হোটেলের ডিটেলস আমার উজ্জয়িন পার্ট 1 অর্থাৎ হাওড়া টু উজ্জয়িন ভিডিওতে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও যারা বাইকিং পছন্দ করেন, তারা কিন্তু উজ্জয়িন থেকে বাইক রেন্টে নিয়েও ওমকারেশ্বর অবধি যেতে পারেন।
तो क्या ब्रिज था? ये रेलवे का था। अच्छा। अभी जो बारिश हुआ था, बारिश के बाद 4 दिन बाद जो बारिश हुआ था भयंकर, उसमें क्या हुआ था, ये पूरा रास्ता बंद हो गया था, बहुत भयंकर पानी आ गया था, ये सब डूब गए थे पूरे ही। अच्छा। ये मकान वगैरह सब डूब गए थे, वो वहाँ से डैम खोलने पड़े थे उनको, इसलिए पूरा पानी पानी हो गया था, तो वो सब टूट गया। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। যদি আপনারা বাসে করে আসেন তাহলে কিন্তু বাস আপনাদেরকে ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে দাঁড় করাবে, যেখান থেকে এই ওমকারেশ্বর মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। তাই ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে আপনাকে একটি অটো করে নিতে হবে, যেটার ভাড়া পড়ে 10 টাকা পার হেড। তবে আমরা যেহেতু কারে করে এসেছিলাম তাই আমাদের একটুখানি এগিয়ে নামিয়েছে, অর্থাৎ এখান থেকে 500-600 মিটার আপনাকে সামনে হাঁটতে হবে। সামনে যিনি যাচ্ছেন উনিই আমাদের ড্রাইভার ছিলেন, উনিই আমাদের গাইড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা এখন এখান থেকে বেশ কিছুটা হেঁটে চলে যাচ্ছি নর্মদা নদীর তীরে। রাস্তার দুপাশে কিন্তু বেশ কিছু হোটেল, খাবার এবং থাকার রয়েছে। এছাড়া নর্মদা শিবলিঙ্গের প্রচুর দোকান এখানে রয়েছে, আর চারিদিকে অনেক দোকান রয়েছে। যদি আপনারা চান নর্মদা নদীতে স্নান করতে কিন্তু কিছু জামাকাপড় না নিয়ে আসেন, তাহলে কিন্তু এখান থেকেও কিনে নিতে পারেন। এখানে গামছা থেকে শুরু করে স্নানের সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় এই চারিপাশের দোকানে। আর এখানে ছোটোখাটো বেশ খাবারও দোকান কিছু রয়েছে, যেখান থেকেও চাইলে আপনারা কিছু খেতে পারেন। আমরাও একটু ডাবের জল খেয়ে নিলাম, কারণ বেশ রোদ রয়েছে, তো একটু গরমই লাগছে, তো তাই জন্য একটু ডাবের জল খেয়ে নিলাম। আর সামনে থেকেই দেখতে পাচ্ছেন নর্মদা নদী। তো আমরা এখন আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। নর্মদা নদীতে যদি পরিক্রমা করেন তো এখানে অনেক দোকানে মাছের খাবারও বিক্রি হচ্ছে, যেগুলি নর্মদা নদীতে পরিক্রমাকালীন আপনারা মাছকে দিতে পারেন। আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জেরও জায়গা রয়েছে, যেটা আমি ভিডিওতে একটু পরেই দেখাচ্ছি। তো আমরা যেহেতু জানতাম যে আমরা নর্মদা নদীতে আগে স্নান করব, তারপর ওমকারেশ্বর দর্শন করব, তো আমরা কিন্তু স্নানের জামা কাপড় সব কিছু নিয়েই এসেছি। বলা হয় যে মা নর্মদা নদী থেকে যে কোনো পাথর তুললেই নাকি সেটিকে শিবলিঙ্গ হিসেবে পূজা করা যায়। তাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি দোকানে এরকম প্রচুর পাথর বিক্রি হচ্ছে, যেগুলি ওনারা দাবি করছেন যে এগুলি মা নর্মদা থেকে তোলা হয়েছে। মা নর্মদা নদী এখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে, এবং যার ফলে মাঝখানে একটি দ্বীপ তৈরি হয়ে গেছে, এবং এই দ্বীপের আকৃতি পুরোপুরি ওম আকৃতির বলে এই জ্যোতির্লিঙ্গের নাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। যদি আপনারা এখানে স্টে করেন তাহলে কিন্তু সন্ধ্যে 7টার সময় এই ঘাটেই নর্মদা মায়ের আরতি করা হয়, সেটি অবশ্যই দেখবেন। সকালে মহাকাল দর্শন করার পর তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু খিদে পেয়েছে। এখানে 10 টাকায় মশলা পাঁপড় দেখতে পেলাম, সেটা আমরা 3টে নিয়ে নিলাম, বেশ খেতে ভালো ছিল। এখানে নর্মদা নদীর যে বোটিং সিস্টেম রয়েছে তার ফিসগুলি এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা এখন যে ঘাটটিতে যাচ্ছি সেটাই হচ্ছে ব্রহ্মপুরী ঘাট। এই ঘাটটাই এই নর্মদা নদীর সবথেকে বড় ঘাট, যেটা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে যদি ওমকারেশ্বর যেতে হয় তাহলে শেয়ারিংয়ে যদি বোট ভাড়া করি তাহলে 50 টাকা করে পড়বে, আর যদি আপনি পুরো বোটটাকে বুক করে নেন তাহলে 500 টাকা মতো পড়বে। তো আমরা এখন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট আমরা স্নান করব। এই যে ডান দিকে কিছু ছোট টিনের এরকম ঘর করা রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। বলা হয় যে মা নর্মদা নদী ভগবান শিবের পুত্রী। নর্মদা নদী এতটাই পবিত্র, বলা হয় যে নর্মদা নদীর দর্শন মাত্রই পুণ্য অর্জন হয়। আর আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এখানে স্নান করার সুযোগও পেয়েছি। জল বেশ এই জায়গাটা পরিষ্কার এবং খুব ঠান্ডা, তবে যদি স্নান করেন একটু সাবধানে নামবেন, কারণ ঘাট কিন্তু খুবই পিছল।
ফার্স্টেই আমি গোপলুকে একটু স্নান করিয়ে নিই। আর আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে আমরা ওনাকেও নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করছি। মহাকালেশ্বরেও গেছি ওনাকে নিয়ে এবং এই ওমকারেশ্বরেও আমরা যাব, তাই প্রথমে একটু ওনাদেরকে জল অভিষেক করিয়ে নিলাম, তারপরেই আমরা মা নর্মদায় স্নান করব। এখান থেকে কিন্তু আপনারা বোটে করেও এই দ্বীপটিকে পুরো প্রদক্ষিণ করতে পারেন। বোট আপনাদেরকে 4 থেকে 5টি পয়েন্ট ঘোরাবে, তার সাথে নর্মদা নদী এবং কাবেরী নদীর সঙ্গমস্থলেও ওনারা নিয়ে যাবেন। শেয়ারিংয়ে ভাড়া পড়বে 100 থেকে 200 টাকা পার পারসন, আর যদি পুরো বোটটি আপনারা বুক করেন তাহলে কিন্তু প্রায় 2000 টাকা মতো পড়ে যায়। বোটে করে ঘুরলে আপনাদের কিন্তু 1 ঘন্টার মধ্যেই পরিক্রমা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা সময়ের অভাবে পরিক্রমা করতে পারিনি, তবে আপনারা কিন্তু এলে অবশ্যই পরিক্রমা করবেন। আমরা এখন বোটে উঠে পড়েছি, ওমকারেশ্বরের দিকে যাচ্ছি, অর্থাৎ নর্মদা নদীর ওপারে যাচ্ছি। আর উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা মমলেশ্বর সেতু। এই সেতু দিয়েও কিন্তু আপনারা হেঁটে ওপারে যেতে পারেন, তবে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা যাওয়ার বা ফেরার কোনো একটা সময় অবশ্যই করবেন। এছাড়া সময়ও অনেক কম যায়, প্লাস অনেক সিনিক বিউটি দেখতে পাওয়া যায়। সামনেই যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে ওমকারেশ্বর মন্দির। যেমন নর্মদা নদী দেখালাম, তো নর্মদা নদীতে আমরা 3 জনেই স্নান করে নিলাম। তো এখন এটা করে আমরা যাচ্ছি হচ্ছে এই ওমকারেশ্বর মন্দির। আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে এটাও কিন্তু মন্দিরেরই একটা অংশ। তো এখান থেকে নর্মদা নদীর একদম ঘাট থেকে যেতে জাস্ট 5-6 মিনিট মতো লাগবে। তো এই জাস্ট স্টার্ট হলো, এখনই আমরা নেমে যাচ্ছি। এটা একটা অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অল্প সময় হলেও এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা সবার প্রথম এখন ওমকারেশ্বর দর্শন করতে যাচ্ছি। ওমকারেশ্বর দর্শন হয়ে গেলে কিন্তু আমরা আবার ওই পারে ফিরে যাব, অর্থাৎ যে পার থেকে এসেছি, গিয়ে মমলেশ্বর মন্দির দর্শন করব। বলা হয় যে এই দুটি কিন্তু একটি জ্যোতির্লিঙ্গের দুটি অংশ, তাই জন্য এটিকে একত্রিতভাবে ওমকারেশ্বর মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ বলা হয়। প্রথমে ওমকারেশ্বর দর্শন করতে হয়, তারপরে আবার মমলেশ্বর দর্শন করা যায়, তবেই কিন্তু ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনকে সম্পূর্ণ বলে মনে করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন নদীর এপারে এসে গেছি, অর্থাৎ ওমকারেশ্বরের দিকে। তো আমরা এখন বোট থেকে নেমে যাব। এরপরে আমাদের এখান থেকে বেশ কিছুটা উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। আর দূরে যে সেতুটি দেখা যাচ্ছে, যেটা আগেও বললাম, ওটাই মমলেশ্বর সেতু। উপরে উঠে কিন্তু দুপাশে বেশ দোকান রয়েছে। আমরা যে টাইমে গেছি শীত ছিল, তো সেই কারণে এই টাইমে প্রচুর ভিড় হয়, যেহেতু সিজন। তো এই দোকানগুলো থেকেও আপনারা চাইলে কিছু কেনাকাটি করতে পারেন। এছাড়াও এখানে পুজোর বিভিন্ন ডালার দোকান পেয়ে যাবেন, যদিও এখানে কিন্তু পুজো দেওয়ার তেমন কোনো সুযোগ আমরা পাইনি, তার কারণ ভেতরের দিকটা অনেক ছোট হয়ে যায় এবং পুজো দেওয়ার তেমন কোনো জায়গা ছিল না। তবে 4টে অবধি কিন্তু পুজো দেওয়া যায়। আর জুতো আপনারা চাইলে এই পুজোর ডালার দোকানেও রাখতে পারেন, আর নয়তো উপরে কিন্তু জুতো রাখার একটি সেপারেট জায়গা রয়েছে। সাধারণ লাইনে দাঁড়ালে দর্শন করতে প্রায় 2.5-3 ঘন্টা কি তারও বেশি সময় লাগতে পারে যদি আপনারা এরকম সিজনে যান। তবে ফাঁকা সময়ে গেলে বা অফ সিজনে গেলে এতটা ভিড় থাকে না। তবে এখানে অনেক পুরোহিতকে দেখতে পাবেন যারা 250 টাকা থেকে 300 টাকা এরকম আপনাকে ভিআইপি দর্শন করিয়ে দেবে বলবে। তাদের সাথে গেলে একটু সময়টা কম লাগে, অন্তত যারা উজ্জয়িনে আবার ব্যাক করবেন তাদের একটু দর্শনটা এই সিজনের টাইমে হয়ে গেলে সুবিধা হয়। তো আমরাও 300 টাকা একজন পুরোহিত মহাশয়কে পেয়ে গেছি, যিনি 300 টাকা পার হেডে আমাদেরকে ভিআইপি দর্শন করিয়ে দেবেন। তো আমরা উপরেই জুতো খুলে নিলাম, এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বলা হয় যে এই ওমকারেশ্বর মন্দিরে নাকি 33 কোটি দেবদেবীর বাস রয়েছে। বলা হয় যে রাজা মান্ধাতা এই দ্বীপেই নাকি তপস্যা করেছিলেন এবং ভগবান শিবকে তুষ্ট করেছিলেন। সেই থেকেই ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন।
মন্দিরটি পুরোটাই একটি দ্বীপের উপর অবস্থিত, কারণ নর্মদা নদী এখান দিয়েই দুদিক দিয়ে বয়ে গেছে এবং মাঝখানে এই দ্বীপটি তৈরি করেছে, তাই জন্য এই দ্বীপটির নাম হচ্ছে মান্ধাতা, বা অনেকে এটিকে শিবপুরীও বলে। ঠিক এই জায়গাটা দিয়েই সোজা যে জায়গাটি দেখা যাচ্ছে, এখান দিয়ে যারা সাধারণ লাইনে এসছে তারা এখান দিয়েই ঢুকবে, আর আমাদের এখান থেকে একটু উপর দিয়ে চলে যেতে হবে ভিআইপি লাইনে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যেটা ভিআইপি লাইন, সেখানে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গকে চতুর্থ স্থানে রাখা হয়েছে। আর এখানে যে শিবলিঙ্গটি বিরাজমান সেটি পঞ্চমুখী। আমাদের প্রায় তাও আধা ঘন্টার সময় লেগে গেছে এই লাইনে দাঁড়িয়েও, কারণ যেহেতু সিজনের টাইম, তো এই লাইনেও বেশ ভিড় ছিল। আর মন্দিরের গর্ভগৃহটি খুবই ছোট একটি জায়গা, তার মধ্যে ডান দিক থেকে সাধারণ দর্শনের লাইন এসে মিশছে, আর এই দিক থেকে অর্থাৎ পিছন দিক থেকে আমাদের লাইনটি এসে একই জায়গায় মিশছে। যদি আপনারা এরকম সিজনাল টাইমে যান অর্থাৎ শীতকালে, তাহলে এরকম ভিড়ের মধ্যেই আপনাদেরকে দর্শন করতে হবে। তবে দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়েছে। আর এটি হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, আপনারাও দর্শন করে নিন। এই মন্দির থেকে যেরকম সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেরকম সিঁড়ি দিয়ে নেমে আপনারা কিন্তু এই পুরো মান্ধাতা দ্বীপটিকে পরিক্রমা করতে পারেন, যেটায় সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। তবে বিভিন্ন জায়গা প্রায় 7 থেকে 8টি মন্দির কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। আমরা বিকেল হয়ে গেছে অলরেডি, তাই আর সময়ের অভাবে সেটা করতে পারলাম না। তবে আপনারা অবশ্যই পরিক্রমাটা করবেন, হেঁটে হোক বা বোটে। ওমকারেশ্বর মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে এই বোটে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি নর্মদা নদীর দক্ষিণ পাড়ে অর্থাৎ মম্মলেশ্বর মন্দিরে। ওমকারেশ্বর মন্দিরটা কিন্তু উত্তর পাড়ে অবস্থিত আর মম্মলেশ্বরটি দক্ষিণ পাড়ে। তো আমাদের ভাড়া পড়ছে শেয়ারে পার হেড 50 টাকা মতো, ঠিক যেমন আমরা ওপার থেকে যখন ব্রহ্মপুরী ঘাট থেকে ওমকারেশ্বরে এসেছিলাম এরকমই ভাড়া পড়েছিল শেয়ারিংয়ে। তো আমরা এখন আবার ওই দিকে চলে যাচ্ছি। এই বিকেলবেলায় নর্মদা নদীতে বোটিং করতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর চারিদিকে এত ভালো সিনিক বিউটি। আর এই যে দূরে ব্রিজগুলো দেখা যাচ্ছে, এইটা আমি আগেও বলেছি, এই ব্রিজ দিয়েও চাইলে আপনারা হেঁটে এপার ওপার হতে পারেন। আর এই যে লাল মতো যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই অ্যাকচুয়ালি ওমকারেশ্বর মন্দির, যেখান থেকে আমরা এখন আসছি। আমরা এইদিকে দক্ষিণ পাড়ে এসে পৌঁছে গেছি, এখন আমরা নেমে যাব। আমরা তখন এইটাতে ছিলাম। এটা যদি ব্রিজ দিয়ে এপারে আসতে হয় তাহলে এখান দিয়ে হেঁটে এখানে এই ব্রিজ দিয়ে আসতে হবে, এখান দিয়েও যাওয়া যায়। তো আমরা এটা করে এলাম, এসে এখন মম্মলেশ্বরে যাব। আমাদের এতক্ষণে বেশ খিদে পেয়ে গেছে, কারণ সন্ধে হয়ে গেছে। তো আমরা সামনেই একটি দোকান থেকে পনির পরোটা অর্ডার করে নিলাম, তার সাথে দই, আর তেমন কিছুই পাইনি এখানে। খাবার খেয়ে জাস্ট তার পাশের রাস্তাটা দিয়ে সোজা যেতে হচ্ছে, অর্থাৎ বোট থেকে নেমেই যে সোজা রাস্তাটা যাচ্ছে সেটা দিয়েই একটুখানি হেঁটে গেলে বাঁ হাতে পড়বে মম্মলেশ্বর মন্দির। আর এই রাস্তার উপরেই বিভিন্ন ডালার দোকান রয়েছে, যেখানে ফুলের মালা থেকে শুরু করে পুজোর প্রসাদ সামগ্রী সবই পাওয়া যায়। আর এটাই হচ্ছে মম্মলেশ্বর মন্দিরের মেন সিঁড়িটা, যেটা দিয়ে এখন আমাদের উঠতে হবে। মন্দিরে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছে। আমি আগেও আলোচনা করেছি যে ওমকারেশ্বর এবং মম্মলেশ্বর এই দুটিকে কিন্তু একই জ্যোতির্লিঙ্গ ধরা হয়, তাই জন্য ওমকারেশ্বরে যেরকম পঞ্চমুখী শিবলিঙ্গ রয়েছে ওই একই রূপ এখানেও বিরাজমান, অর্থাৎ সেই একই পঞ্চমুখী শিবলিঙ্গ এখানে বিরাজ করছেন। পুরাণেও কিন্তু এরকম দুটি স্বরূপেই একটি জ্যোতির্লিঙ্গ হিসাবে বর্ণনা করা রয়েছে, অর্থাৎ ওমকারেশ্বর মম্মলেশ্বর জ্যোতির্লিঙ্গ। যেহেতু ওমকারেশ্বর মন্দির থেকে দর্শন করে সবাই মম্মলেশ্বর মন্দিরে আসে, তাই এখানেও কিন্তু ঠিক ততটাই ভিড় হয় ওই মন্দিরের মতো। আর এই মন্দিরেও ভেতরে গর্ভগৃহটি কিন্তু অনেকটাই ছোট, যার জন্য ভেতরে কিন্তু বেশ কিছুটা ভিড় হয়।
তবে আমাদের কিন্তু ভালোভাবেই দর্শন হয়েছে। আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারাও দর্শন করে নিন। এই মম্মলেশ্বর মন্দিরের ইতিহাস হিসাবে বলা হয় যে বিন্ধ্য পর্বত 6 মাস অবধি ভগবান শিবের কঠিন তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় ভগবান শিব তুষ্ট হয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের স্বরূপ এই মম্মলেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে নর্মদা নদীর দক্ষিণ তীরে বিরাজ করেন। তাই জন্যই বলা হয় যে এই জ্যোতির্লিঙ্গের মধ্যে ওমকারেশ্বর যদি আত্মা হয় তাহলে এই মম্মলেশ্বর হচ্ছে শরীর, অর্থাৎ দুটি একই। মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখছি প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর এখানে লাইটের কিন্তু তেমন ব্যবস্থা নেই। একমাত্র মূল মন্দিরের গর্ভগৃহেই লাইটের ব্যবস্থা রয়েছে। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি রয়েছে কিন্তু তেমন কোনো একটা লাইট নেই। তো আমাদের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি। ফেরার পথে লাস্ট যে মন্দিরটি দর্শন করব সেটা হচ্ছে শনি নবগ্রহ মন্দির, যেটা শুধু শনিদেবের মন্দির নয়, তার সাথে নবগ্রহরও এখানে পুজো হয়। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকে আমি ভেতরের কিছু দেখাতে পারলাম না, তবে এই মন্দিরটিও কিন্তু অবশ্যই আপনারা দর্শন করবেন। এখন আমরা উজ্জয়িন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, অর্থাৎ আমাদের এখন 140 কিলোমিটার যেতে হবে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক এবং কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাতে চলেছি উজ্জয়িনে অবস্থিত মঙ্গলনাথ মন্দির, যেটিকে মঙ্গলদেবের জন্মস্থান হিসেবে মনে করা হয়, যেখানে মঙ্গল গ্রহকে শান্ত করার জন্য পুজো করা হয় এবং ভাত পুজোও করা হয়। তার সাথে বিভিন্ন নবগ্রহের পুজোও করা হয়। তার সাথে দেখাবো মহাকাল করিডোর। এর সাথে থাকবে উজ্জয়িন থেকে আমরা কিভাবে কলকাতা ফিরেছি তার যাবতীয় ডিটেলস। তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। কিছু জানার থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।